আসসালামু আলাইকুম। জৈব সার নামটা তো আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু এর আসল শক্তিটা আসলে কোথায় সেটা কি আমরা ঠিকঠাক জানি? চলুন আজ আমরা এই জৈব সারের সেই অবাক করা ক্ষমতার গভীরে ডুব দেব আর দেখব এর পেছনের বিজ্ঞান আর বাস্তব জীবনে এর দারুণ সব সুবিধা। আচ্ছা, শুরুতেই একটা খুব কমন ধারণা নিয়ে কথা বলি, যেটা ভাঙা দরকার। অনেকেই ভাবেন জৈব সার মানেই হলো খুব ধীর গতির একটা ব্যাপার। জমিতে দিলে ফল পেতে পেতে বুঝি পরের মৌসুম চলে আসবে। কিন্তু সত্যি বলতে এই ধারণাটা একদমই ঠিক না। চলুন জেনে নিই কেন এবং কিভাবে জৈব সার আসলে অনেক বেশি কার্যকর। তাহলে আসল ঘটনাটা কি? জৈব সার ঠিক কিভাবে গাছ আর মাটির ওপর কাজ করে, এর কার্যকারিতার পেছনে কিন্তু খুবই সহজ দুটো মূলনীতি আছে। চলুন সেই দুটো নীতি এক এক করে জেনে নেওয়া যাক। তো জৈব সারের কাজকে আমরা মূলত দুইটা বড় ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো গাছকে পুষ্টি দেওয়া, আর দ্বিতীয়টা, যেটা হয়তো আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো পুরো মাটিটাকেই স্বাস্থ্যবান করে তোলা। চলুন দেখি এই দুটো জিনিস কিভাবে ঘটে। প্রথম কাজটা নিয়ে বলি, মানে পুষ্টি সরবরাহ। এই যে প্রক্রিয়াটা, একে বিজ্ঞানের ভাষায় বলে খনিজীকরণ বা মিনারেলাইজেশন। ব্যাপারটা খুব মজার। মাটিতে যে কোটি কোটি উপকারী অণুজীব আছে, মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, ওরা জৈব সারকে নিজেদের খাবার হিসেবে ব্যবহার করে ভেঙে ফেলে। আর এই ভাঙার ফলে সারের ভেতর থাকা জটিল পুষ্টিগুলো এমন একটা সরল অবস্থায় আসে যা গাছ সহজেই শুষে নিতে পারে। রাসায়নিক সারের সাথে জৈব সারের একটা বিরাট পার্থক্য কিন্তু এখানেই। জৈব সার তার পুষ্টিগুলো একবারে ছেড়ে দেয় না, বরং ধীরে ধীরে দেয়। এই স্লো রিলিজ বা ধীর গতির পদ্ধতির সুবিধা কি জানেন? এক, পুষ্টি হুট করে বৃষ্টিতে ধুয়ে নষ্ট হয় না। দুই, গাছটা অনেক দিন ধরে অল্প অল্প করে খাবার পায়। তিন, হঠাৎ করে বেশি সারের চাপে গাছের শিকড় পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আর সবচেয়ে বড় কথা, এটা শুধু এনপিকে বা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামই দেয় না, গাছের জন্য দরকারি আরও অনেক ছোট ছোট পুষ্টিও সরবরাহ করে। এবার আসি দ্বিতীয় আর সবচেয়ে শক্তিশালী কাজটাতে, মাটির নিজের স্বাস্থ্যের উন্নতি। দেখুন, এটাই কিন্তু আসল ভিত্তি। জৈব সার তিন দিক থেকে মাটিকে ভালো রাখে। ভৌত দিক থেকে এটা মাটির গঠনকে ঝরঝরে করে, বাতাস চলাচল বাড়ায় আর স্পঞ্জের মতো জল ধরে রাখে। রাসায়নিক দিক থেকে এটা মাটির পিএইচ ব্যালেন্স করে, আর জৈবিকভাবে এটা মাটির উপকারী অণুজীবদের জন্য খাবার যোগায়, মাটিকে একদম জীবন্ত করে তোলে। মানে এটা মাটিকে একটা ছোটখাটো স্বাস্থ্যকর ইকোসিস্টেম বানিয়ে ফেলে। আচ্ছা, তথ্য তো অনেক হলো। এবার একটা দারুণ বাস্তব উদাহরণ দিলে কেমন হয়? কচুরি পানা। আমাদের নদীনালায় ভেসে বেড়ানো এই জিনিসটাকে তো আমরা আবর্জনা বা উপদ্রবী ভাবি, তাই না? চলুন দেখি এই উপদ্রবটাই কিভাবে একটা শক্তিশালী সম্পদে পরিণত হতে পারে। এই কথাটা মাথায় গেঁথে নিন। বর্জ্য থেকে সম্পদ। যেটা আমাদের চোখের সমস্যা, একটু বুদ্ধি খাটালেই সেটা হয়ে উঠতে পারে দারুণ মূল্যবান একটা জিনিস। কচুরি পানার বেলায় তো এটা ১০০ ভাগ সত্যি। কিন্তু ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বানানোর জন্য কচুরি পানাই কেন এত ভালো? কারণ আছে কয়েকটা। প্রথমত, এটা তো প্রায় বিনামূল্যেই পাওয়া যায়, তাই না? দ্বিতীয়ত, এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এই জরুরি পুষ্টিগুলো ভরপুর থাকে। আর এটা কেঁচোদের জন্য একদম পারফেক্ট একটা খাবার, যার ফলে সারটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়। আর সবশেষে, এটা ব্যবহার করলে আমাদের জলাশয়গুলো তো পরিষ্কার থাকে। বিজ্ঞান, পরিবেশ এসব তো বুঝলাম, কিন্তু দিন শেষে কৃষকের কাছে সবচেয়ে জরুরি হলো লাভ ক্ষতির হিসাব, তাই না? তো জৈব সার ব্যবহার করে আসলেই পকেটে কিছু আসে? চলুন একটা সরাসরি তুলনা করে দেখি। আমরা এখন ১ বিঘা জমির একটা সহজ হিসাব দেখব। এক পাশে রাখব সনাতনী গোবর সার, আর অন্য পাশে রাখব ভার্মি কম্পোস্ট। দেখি তো কোনটায় খরচ কেমন আর লাভটাই বা কেমন। আচ্ছা, তাহলে খরচের হিসাবটা শুরু করা যাক। প্রচলিত পদ্ধতিতে যদি ১ বিঘা জমিতে গোবর সার দিতে হয়, তাহলে সার কেনা থেকে শুরু করে জমিতে পৌঁছানো পর্যন্ত সব মিলিয়ে বছরে খরচ পড়ে প্রায় ৮,০০০ টাকা। এটা মনে রাখুন। এবার এর সাথে তুলনা করুন ভার্মি কম্পোস্টের খরচ। একই পরিমাণ জমির জন্য যদি ভালো মানের ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়, খরচটা সোজা নেমে আসে প্রায় ৬,০০০ টাকায়। তার মানে কি দাঁড়ালো? শুধু সার কেনার খরচেই কিন্তু সরাসরি ২,০০০ টাকা বেঁচে গেল। কিন্তু থামুন, গল্পটা এখানেই শেষ না। আসল সাশ্রয়ের হিসাবটা তো এখনো বাকি। ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে কি হয় জানেন?
মাটির জল ধরে রাখার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে সেচের খরচ কমে যায়। সেখান থেকে বছরে বাঁচে প্রায় ১৫০০ টাকা। এখানেই শেষ না, মাটি এত উর্বর হয়ে যায় যে রাসায়নিক সারের পেছনে খরচও অনেক কমে আসে, আর সেখান থেকে বাঁচে আরও ৫,০০০ টাকা। তাহলে এবার মোট হিসাবটা মেলান। সারের দামে বাঁচল ২,০০০, সেচের খরচে ১৫০০ আর রাসায়নিক সারে ৫,০০০। মানে সব মিলিয়ে প্রতি বিঘা জমিতে বছরে মোট সাশ্রয় কত হল? ৮,৫০০ টাকা। এটা কিন্তু বিশাল একটা অঙ্ক, তাই না? তাহলে পুরো ছবিটা একবারে দেখলে কি দাঁড়ায়? একদিকে গোবর সারের পেছনে শুধু খরচই হচ্ছে, আর অন্যদিকে ভার্মি কম্পোস্ট ব্যবহারে খরচ তো কমছেই, সাথে অন্যান্য সাশ্রয় মিলে কৃষকের পকেটে নিট লাভ আসছে ৮৫০০ টাকা। পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। টাকা পয়সার হিসাব তো আমরা দেখলাম, কিন্তু জৈব সারের আসল মূল্য কিন্তু শুধু টাকায় মাপা যায় না। এর এমন কিছু দীর্ঘমেয়াদী সুবিধা আছে যা আমাদের মাটি আর ভবিষ্যতের জন্য অমূল্য। এই যে আর্থিক লাভ, এর বাইরেও আরও দুটো বড় পাওয়া আছে যা হয়তো সাথে সাথে চোখে পড়ে না। এক, মাটির কোয়ালিটি বা গুণগত মান এমনভাবে বাড়ে যা অভাবনীয়, মাটি একদম জীবন্ত হয়ে ওঠে। আর দুই, মাটি যখন স্বাস্থ্যবান হয় তখন স্বাভাবিকভাবেই ফসলের উৎপাদনও বেড়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, আমরা কি শুধু আজকের লাভের কথা ভাবব, নাকি একটা টেকসই ভবিষ্যতের কথা ভাবব? জৈব সার ব্যবহার করা মানে শুধু ফসল ফলানো না, এটা আসলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের মাটিকে সুস্থ আর উর্বর রেখে যাওয়ার একটা বিনিয়োগ। আসুন আমরা সবাই সেই ভবিষ্যতের কথাই ভাবি।